আমার দিদার জীবন কাহিনী। চারিদিকে হো হো পড়ে গেছে। ওরে গায়ে হলুদ পাঠিয়েও বর এলো না। বর পালিয়েছে। ফাঁকা পালকি ফেরত পাঠিয়েছে পাত্রপক্ষ। কন্যার বাড়িতে হলুস থুলুস পড়ে গেছে। পাত্রী নগ্ন ভ্রষ্টা হবার ভয়ে মেয়ের বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। পাড়ার দাদা কাকারা জমিদার কন্যা বর্জ্য সুন্দরীর জন্য বুড়ো হাবড়া দেবরের যা হোক একটা বর খুঁজতে বেরিয়েছে। 14 বছরের বর্জ্য সুন্দরী ভাবছে তাকে কি গলায় দড়ি দিয়ে মরতে হবে নাকি পুকুরে ডুব দিয়ে। নিজেই ন্যাকড়া জড়ানো মাটির পুতুলগুলোর গায়ে আর একবার হাত বুলিয়ে নিল ও। পাত্র নাকি পেশায় ডাক্তার ছিল। ছেলে পরোপকারী মানসিকতা আর সংসার ত্যাগের বাসনা দেখি ছেলের মা বর্জ্য সুন্দরীর মতো ডাক সাইটে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে সংসারে ছেলের মন বসাতে চেয়েছিলেন। কিন্তু কিন্তু বাস্তবে হলো বিপরীত। বিয়ের দিন সন্ধ্যাবেলা কন্যা পক্ষের পাঠানো পালকিতে ওঠার আগেই পাত্র চম্পট দিয়েছে সকলে পাহারাদারি এড়িয়ে। সময়টা তো স্বাধীনতার কয়েক বছর আগে। সাহেব সুবই তখন দেশ ভর্তি। বর্জ্য সুন্দরীও মোটা কাপড় পরব, বিদেশি কাপড় বর্জন করব। দলের নাম লিখিয়ে সকলে দেখে দেখে দুদিক চরকা ঘুরিয়েছিল। দুদিন চরকা ঘুরিয়েছিল। মেয়েদের তখন লেখাপড়া শেখায় মত পাপ আর কিছুই নেই। মেয়েদের আলাদা স্কুলে তখন কোটালপুরে তৈরি হয়নি। বর্জ্যসুন্দরী দাদুর দাদের স্কুল বলে ওকে শিক্ষকরা কিছু বলেননি। তবে ক্লাস 7-এর পরই চারিদিকে কথা উঠল বয়স্ক মেয়ের বিয়ে না দিয়ে ছেলেদের সাথে স্কুলে পাঠাচ্ছেন ভবতোষ সামন্ত। সি সি সি, কি লজ্জার কথা। বর্জ্যসুন্দরী স্কুল বন্ধ হলো। বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো। নিজের বইগুলোকে আরেকবার আঁকড়ে ধরল বর্জ্যসুন্দরী। নগ্ন ভ্রষ্টা মেয়ের বাবা মাকে কিংবা মেয়েকে কি পৃথিবী থেকে চলে যেতেই হবে, না হলে ওদের একঘরে করে দেবে, জল আলাদা করে দেবে। আরও ছোট ছোট ভাই বোনদের কথা ভেবে বর্জ্যসুন্দরী নিজের মৃত্যুকে শ্রেয় মনে করলো। মা বলতো, আমার বর্জ্য এত ফর্সা, এত সুন্দরী, আমিও আমার বর্জ্যর জন্য একটি টুকটুকে বর আনবো। কালো ছেলে আমার বজ্জর পাশে বড্ড বেমানান। বর কেমন হয় তা পুতুল খেলায় বুঝেছে। এতকাল তো আমলাবেলার ছেলের সাথে বর্জ্য সুন্দরী মেয়ের বিয়ে হয়েছে, তাই বর্জ্য খুব ভালো করেই জানে বিয়ের পর একটা লোকের সাথে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে। যার সাথে যেতে হবে সেই হবে বর্জ্যর বর। কিন্তু এত সুন্দরী দুধে আলতা রঙের মেয়ের যে বর জুটবে না, সেটা বোধহয় বাঁকুড়ার কোটালপুর গ্রামে কেউই জানতো না। বেনারসিটা খুলে হালকা হয়ে টুলে উঠে গলায় বেনারসিটা খুলে হালকা হয়ে টুলে উঠে গলায় কাপড়টা জড়াবে বর্জ্য, এমনটাই ভেবে নিল ও। কাকিমা খুড়িমারা বলে গেছে, কি অলক্ষী মেয়ের কপালে গো। আরেকবার মায়ের গায়ে মিষ্টি মা মা গন্ধটা পেলে মন্দ হতো না, কিন্তু উপায় নেই। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করলো বর্জ্য। পিছনে ফেরার সাথে সাথেই সখ্য আর উলুধ্বনিতে গম গম করে উঠল সামন্তদের জমিদার বাড়ির মেরাপ বাঁধা উঠোন চক্কর। ওরে বর এসেছে, হলুদ দিয়ে ছোট খুড়িমার কথাটা কানে এলো বর্জ্যর। তাহলে কি পালিয়ে যাওয়া ডাক্তার পাত্র ফিরে এসেছে? হয়তো নগ্ন ভ্রষ্টা মেয়েকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে এসেছে। প্রাণ বাঁচানোরই তো তার ধর্ম। বর্জ্যর দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলতেই জেঠিমা, খুড়িমা, পাড়া দিদিরা ঢুকলো। খুড়িমা বলল, কেঁদে কেঁদে তোর চোখের কাজল ঘেঁটে ফেলেছিস। আর একটু পাউডার মাখিয়ে সাজিয়ে দিল বর্জ্যকে। চারিদিকে সবাই আছে, শুধু বর্জ্যর চোখ দুটো যাকে খুঁজছে সে মাকেই খুঁজে পাচ্ছে না বর্জ্য। বিয়ের আসরে যাবার পথে একবার যেন মনে হলো মা এখনো মাথায় হাত দিয়ে কাঁদছে। আরে, মাকে কেউ এখনো কেন বলেনি যে বর ফিরে এসেছে? পান পাতায় মুখ ঢাকা,
আর মুখে কুলুপ, এটাই নাকি বিয়ের আসরে যেতে হয়। শুভ দৃষ্টির চোখ মেলে তাকা বর্জ্য। বর্জ্য তবুও তাকাতে পারল না, শুধু সিঁদুর দানের সময় দেখল একটা আবলুস কাঠের মতো কালো হাত আর সিঁথিতেই সিঁদুর আঁকছে। চমকে উঠল বর্জ্য সুন্দরী, তার দুধে আলতা রঙের যেন একটা ছোপ পড়ল ওই কালচে রঙে। মা যে বলেছিল ফর্সা টুকটুকে হয়েছে তার বর, মুখ খুলতে বারণ করেছে খুড়িমারা, কিন্তু চোখের জল তো অবাধ্য, তাই সেটা বর্জ্য গাল বেয়ে গড়িয়েই চলেছে। রাতের অন্ধকারে তার বরের শুধু চোখ দুটোই জ্বলছিল। দিনের আলো দেখল চোখ নাক কাটা কাটা, একমাথা চুল, বায়োস্কোপের নায়কের মতোই তার চুলের বাহার। একবার বাঁকুড়া টকিজে একটা বায়োস্কোপ দেখছিল বর্জ্য সুন্দরী। এ ছেলেও ও ধুতি নয়, সে সাহেবদের মতো প্যান্ট শার্ট পরে আছে, কিন্তু গায়ের রংটা বড় কালো। এ মানুষ যে তাদের বাঁকুড়ার নয় তা বর্জ্য বুঝতে অসুবিধা হলো না। ওর কথাগুলো হিরোর মতোই। ছেলেটির নাম কানাইলাল রায়, সে সাহেবদের কোম্পানিতে চাকরি করে। মুখে ইংরেজি ফুটছে, কদিনের ছুটিতে বাঁকুড়ায় মাসির বাড়িতে বেড়াতে এসেছিল। বজর কাকা দাদারা 24-এর অবিবাহিত ছেলে দেখে প্রায় চ্যাংকোদলা করে তুলে নিয়ে এসেছে কানাইকে। কানাইয়ের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, বাবা দ্বিতীয় বিয়েও করেছেন। সৎ মা দাদা বৌদি কানাইকে প্রায় গৃহছাড়া করেছে। ও কলকাতার সাহেব কোম্পানির ঘরে একাই থাকে, হোটেলে খায় আর ছুটির দিনে গঙ্গার ঘাটে ঘুরে বেড়ায়। বর্জ্য এতক্ষণে বুঝতে পারল কেন মা কিছুতেই বর্জ্যর সম্মুখীন হতে চাইছে না। একটা চালচুলোহীন ছেলের সাথে কোনো বাপ মা মেয়েকে সংসার করতে পাঠাতে পারে? কানাই বেশ ভারিক্কি চালে বলল, আমি আজ একাই কলকাতা ফিরে যাচ্ছি। একটি বড় বাসা ঠিক করে বউকে নিয়ে যাব। বজর বাবা ভবতোষ সামন্ত হা হা করে উঠলেন, না না বাবা জীবন, তুমি বর্জ্যকে সঙ্গে করে নিয়ে যাও, আমি সঙ্গে আরেকজন কাজের লোক পাঠাচ্ছি, টাকা দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না। কানাইলাল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, টাকা? কিসের টাকা? মেয়ে বেচতে চান? কিন্তু আমি তো আমার স্ত্রীকে কিনতে আসিনি। জমিদার ভবতোষ সামন্তর সামনে দাঁড়িয়ে এখনো অবধি কেউ এমন করে জোর গলায় কথা বলেনি। বজর মনে হলো এবার বাবা তার বরটাকে খুব জোরে থাপ্পড় মারবেই। ভয়ে বর্জ্য চোখ বন্ধ করে নিল। মারের কোনো আওয়াজ না পেয়ে চোখ পিট পিট করে দেখল বাবা ওই আবলুস কাঠকে জড়িয়ে ধরে কত আদর করছে। অজান্তেই বর্জ্যর ঠোঁটটা অভিমানে ফুলে গেল। ওকে যে লোকটা গৃহছাড়া করছে, ওর বাবাকে যে উঁচু গলায় ধমকাচ্ছে, তাকেই বাবা আদর করছে। কলকাতায় এসে পৌঁছালো পরের দিন ভোরে। বর্জ্য ভয়ের চোটে কালো লোকটার হাতটায় চেপে ধরেছে। এত লোকজন, সাহেবের ফিটন গাড়ি, ঘোড়ার এক্কা গাড়ি, ডামের ঘণ্টি শুনে বেচারা প্রায় আধমরা। কানাইলাল বউকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি যদি দুষ্টুমি না করো তাহলে ওই মাথায় হ্যাট পরা পুলিশগুলো তোমাকে কিছুটি বলবে না। বর্জ্য কানাইয়ের গা ঘষে জড়সড় হয়ে চলছে। অবশেষে এক কুঠুরি একটা ঘরের সামনে এসে কানাই পকেট থেকে চাবি বের করল। বজ্রর মনে পড়ে গেল তাদের বিশাল উঠোন সলঙ্গ বড় বাড়িটার কথা। কানাই বলল, বর্জ্য তুমি ইংরেজি জানো? বর্জ্য ঘাড় নেড়ে বলল, পড়তে শিখেছি, বলতে পারি না। কানাই হেসে বলল, আমি তোমাকে পড়ালে তুমি পড়বে? বলে কি তার স্বামী বিয়ের পর ঠাকুর বাড়ির মহিলাদের মতো তাকেও পড়াবে? স্বামীর অকল্যাণ হবে যে। যতই কালুকুলু হোক, সেদিন মৃত্যুর মুখ থেকে এ মানুষটা তো বাঁচিয়েছিল। কৃতজ্ঞতা বলেও তো একটা কথা আছে। বজর শ্বশুর সেই নেই এখানে, যা ননদ নেই, শাশুড়ির মৃত্যু, শুধু এই অপরিচিত মানুষটাই সম্বল এই বিশাল শহরে।
কানাই বর্জ্যকে ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়েছে প্রয়োজনীয় কিছু টুকিটাকি কিনতে। বর্জ্যর সাথে যে বড় ট্যাগটা ছিল সেটা খুলেই বর্জ্য বুঝেছে মা ওর জামাকাপড় ছাড়াও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ভরে দিয়েছে। বর্জ্য এই বছরই রজ্জ রজ্জসবলা হয়েছে, তাই লজ্জা বোধাটাও এসেছে মনে। কানাইয়ের একটাই কাঠের আলমারি, তাতে বই খাতা থেকে জামাকাপড় সবই বর্তমান। বর্জ্য একমনে ঘরটাকে গুছিয়ে চলছে, কাঠের তক্তাতে নতুন চাদর বিছিয়ে। কাঠের টেবিলে চীনামাটির ফুলদানিটা ঝেড়ে গুছিয়ে রাখল। কানাই একটা ব্যাগে করে অনেক কিছু কিনে এনেছে। ঘরে ঢুকেই বলল, আমি কি ঠিক ঠিকানায় আমি কি ঠিক ঠিকানায় এলাম? এত গোছানো ঘর তো এই শর্মার নয়। কোনো পুরুষের সাথে এই প্রথম এত কাছাকাছি রয়েছে বর্জ্য। তবে মানুষটাকে আর ভয় করছে না। মেটে চচ্চড়ি আর ভাত ডাল সবকিছু সবজি কিনে এনেছে ও। দুজনে বসে খেয়ে নিল। শুরু হলো বর্জ্যর পুতুল খেলার সংসার। যেন সংসারে কারোর চোখ রাঙানি নেই, শুধু কানাইয়ের প্রশ্রয় আছে। নতুন হাঁড়িতে যেদিন বর্জ্য প্রথম ভাত রাঁধল, সেদিনই কানাই তৃপ্তির ঢেকুর তুলে বলেছিল, আমার মতো অপদার্থ আবার এমন রাজকন্যার মতো বউ। এমন তার রান্নার স্বাদ দ্রৌপদী হার মানাবে। লজ্জায় রাঙা হয়ে উঠেছিল বর্জ্যর গাল দুটো। কদিন পরই এক মেমসাহেবের এসে হাজির। সে নাকি বিকেলের দিকে বর্জ্যকে পড়াবে। বর্জ্যর এতদিনের লুকিয়ে রাখা শখটাও পূরণ করে দিয়েছে এই মানুষটা। এক ছুটির দিনে বর্জ্যকে নিয়ে কানাইলাল গেল গড়ের মাঠে হাওয়া খেতে। দুদিনই গল্প করছে আর বাদাম চিবোচ্ছে। এমন সময় কয়েকটা লম্বা ঝুলপির ছেলে এসে ঘিরে ধরল ওদের। কথা নেই বার্তা নেই, কানাইয়ের কলার ধরে টানছে। মুখে বলছে, স তালবু স একার ল একার আদমি লোকের সুন্দরী বউকে ভাগিয়ে নিয়ে এসেছি। বর্জ্য কোনো দিকে না তাকিয়ে একছুটে দূরে দাঁড়িয়ে থাকা মাথায় টুপি পরা পুলিশদের ডাকল। তারাও ঘোড়া রডিম বাংলা তেমন বোঝে না। তারা আসতেই বর্জ্য বলল, এটাই আমার স্বামী, কেউ আমাকে ভাগায়নি। পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে তবে তারা ভাগলো। কানাই সেদিন রাতে বর্জ্যের নরম শরীরটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, আর একবার কানে কানে বল তো, ওই মাঠের পুলিশগুলোকে যেটা বললে, অতগুলো পরপুরুষের সামনে দাঁড়িয়ে যেটা জোর গলায় বলেছিল বর্জ্য। এখন পুরুষালী শরীরে ঘ্রাণ নিতে নিতে অবশ ইন্দ্রিয়েরা কথা বলতে নিষেধ করল যেন। বাবার চিঠি হাতে মহেশ কাকা হাজির হয়েছে বর্জ্যর বাসায়। বাঁকুড়ার বাড়িতে কালী পুজো আছে, তাই ওদের দুজনকে নিয়ে যেতে এসেছে। কানাই সাহেবী অফিসে ছুটি পাওয়া যাবে না বলে বর্জ্য একাই চলল বাপের বাড়ি। কানাই বলল, দেখো বর্জ্য সুন্দরী, বাপের বাড়ির সখীদের পেয়ে এই কালো আদমিটিকে যেন ভুলে যেও না। বর্জ্য তখন আনন্দের শেষ নেই। কতদিন পর আবার কোটালপুরের বাড়ি, পুকুর ধার, মায়ের আদর, দিন সাথে কেটে গেছে বাপের বাড়িতে। ডুব সূর্যের আলোর দিকে তাকিয়ে বর্জ্য মনটা হু হু করে উঠল। পুকুরের জলের দিকে তাকাতেই একটা বড় বড় চোখের টিকালো নাকের মানুষের ছবি ভেসে উঠল। আর কানের কাছে শুনতে পেল, কি গো বর্জ্য সুন্দরী, আমাকে ভুলে গেলে নাকি? চমকটা ভাঙল খুড়িমার ডাকে। লজ্জার মাথা খেয়ে ছোট জ্যাঠার কাছ থেকে পোস্ট কার্ড চেয়ে তাতে লিখতে শুরু করলো। বর্জ্য সাধু ভাষাতেই লিখেছিল, পাঠকদের সুবিচারতে আমি চলিত করে দিলাম। সি স্বামী, প্রায় দিন সাতেক হলো আমি বাড়িতে এসেছি। তোমার খাওয়ার বড়ই গোলযোগ হচ্ছে বুঝতে পারছি। হয়তো রাতে একা থাকতে তোমার অপদেবতার ভয় করছে। জামাতে ঘামের গন্ধ হচ্ছে নিশ্চয়। আর
মেম সাহেবেরও ছাত্রীকে না পেয়ে নিশ্চয় রাগ করেছেন। ভাবছেন হয়তো এমন অমনোযোগী ছাত্রী তার প্রয়োজন নেই। তোমার ঘড়িটা বোধহয় দম দেওয়ার অভাবে সময় দিচ্ছে না। তাই 7 দিনের একখান পত্র লিখতে ফুরসং মেলেনি তোমার। বুঝতেই পারছি বুঝতেই পারছি তুমি বড়ই বিপদে আছো। আমার বাপের বাড়ি থেকে কলিকাতায় যাওয়ার সময় উপস্থিত হয়েছে। চিঠিটা শেষ করার আগে ছোটদা চেঁচিয়ে বলল, বর্জ্য দেখে যা, কে এসেছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল বজ্র। জানালা দিয়ে দেখলো মিষ্টির হাড়ি হাতে কানাইলাল ঢুকছে। নিজের এলোথেলো শাড়িটা ঠিক করে চুলটা আঁচড়াতে লাগলো বর্জ্য। চিঠিটা লুকানোর আগেই কানাই এসে হাত থেকে কেড়ে নিয়ে বর্জ্যকে শুনিয়ে শুনিয়ে পড়তে লাগলো ওর লেখা চিঠিটা। তোমার নিশ্চয় অপদেবতার ভয় করছে, তাই আমার মতো শাকচুন্নি একমাত্র পারে তাকে তাড়াতে। সুতরাং আমাকে এখান থেকে নিয়ে যাওয়া খুবই প্রয়োজন। তো বর্জ্য, তোমাদের গ্রামে বুঝি শাকচুন্নির গাল দুখানি এমন লালচে হয়? লজ্জায় কানাইয়ের বুকের মুখ লুকিয়ে বাঁচালো বর্জ্যের সুন্দরী। সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।